প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। SAARC এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছে জয়শ্রী ভট্টাচার্য। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান পড়ব অধ্যায় 12 মহাকাশ ও উপগ্রহ। মহাকাশ ও উপগ্রহ থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই অধ্যায়ের পাঠের মধ্যে আমি তোমাদের এগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলেই এটা উত্তর করতে পারো। তো আজকে আমরা পড়ব অধ্যায় 12 মহাকাশ ও উপগ্রহ। এটা তোমাদের বইয়ের 119 পৃষ্ঠায়। তো মহাকাশ কি? আসো আমরা প্রথমে পড়ি যে মহাকাশটা কি। মহাকাশ হচ্ছে পদার্থের অনুপস্থিতি, অর্থাৎ মহাকাশ কোনো পদার্থ দিয়ে তৈরি নয়। এটা হলো সেই ফাঁকা জায়গা বা অঞ্চল যেখানে পৃথিবী, চাঁদ, সূর্য ও তারারা চলাচল করে। গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি ইত্যাদির মাঝখানে যে খালি জায়গা থাকে তাকে মহাকাশ বা মহাশূন্য বলে। তার মানে আমরা যে গ্রহ নক্ষত্রগুলো দেখি, গ্রহ নক্ষত্র, ছায়াপথ, গ্যালাক্সি, এদের মাঝে কিন্তু ফাঁকা কিছু জায়গা আছে। সবগুলা কিন্তু একটার সাথে আরেকটা লাগানো অবস্থায় থাকে না। আমরা যে আকাশে দেখি, আমরাও দেখি যে এক এক জায়গায়, যেমন তারাগুলো আমরা দেখি একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে অবস্থান করে। তারপরে সূর্য, চাঁদ, এগুলো কিন্তু একসাথে অবস্থান করে না। তো এদের মাঝখানে কি থাকে? ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাকে মহাকাশ বা মহাশূন্য বলে। তো মহাকাশ বা মহাশূন্যের শুরু কোথা থেকে? পৃথিবীর মতো এর বায়ুমণ্ডলও মহাকাশে ঘুরছে। এজন্য বায়ুমণ্ডলকে মহাকাশের অংশ হিসেবে বিবেচনা করা হয়। আমরা বায়ুমণ্ডল বলতে যেটা বুঝি সেটাও কিন্তু মহাকাশের অংশ। তাহলে কোথা থেকে বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু? অধিকাংশ বায়ুমণ্ডল পৃথিবীর বেশ কাছাকাছি। পৃথিবীর পৃষ্ঠ থেকে দূরত্ব যত বাড়তে থাকে বায়ুমণ্ডল তত হালকা হতে থাকে এবং 160 কিলোমিটারের পর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। তার মানে আমরা যে বায়ুমণ্ডল বলতে যেটা বুঝি সেটা মূলত পৃথিবীর খুব কাছাকাছি। যত উপরের দিকে যাওয়া যায়, অর্থাৎ 160 কিলোমিটারের উপরে আর বায়ুমণ্ডল থাকে না বললেই চলে। তার মানে 160 কিলোমিটারের নিচে পর্যন্তই আমরা বায়ুমণ্ডলকে কল্পনা করতে পারি। অধিকাংশ বিজ্ঞানী মনে করেন পৃথিবী থেকে 160 কিলোমিটার উচ্চতায় বায়ুমণ্ডলের শেষ এবং মহাকাশের শুরু। তার মানে বায়ুমণ্ডল যেখানে শেষ হয় সেখানেই অনেক বিজ্ঞানীরা মনে করেন যে মহাকাশের শুরু হয়, অর্থাৎ 160 কিলোমিটারের পর থেকে মহাকাশ শুরু হয়। এটা অনেক বিজ্ঞানীরা ধারণা করেন। মহাকাশ কত দূর পর্যন্ত বিস্তৃত? মহাকাশের কি কোনো সীমা আছে? একসময় মানুষ ভাবত মহাকাশের সীমা আছে। তারা ভাবত যে যত দূর পর্যন্ত সবচেয়ে দূরের বস্তুটি তারা দেখতে পায় সে পর্যন্তই মহাকাশ বিস্তৃত এবং মহাকাশ বক্রাকৃতির। পরবর্তীতে দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কারের পর তার দৃষ্টিসীমার বাইরের অনেক গ্রহ, নক্ষত্র, ধূমকেতু ও গ্যালাক্সি দেখতে পেল। তারা সিদ্ধান্তে এলো যে মহাকাশের কোনো শেষ নেই। আমরা মহাকাশের 160 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বলতে পারি, কিন্তু এরপর থেকে মহাকাশ যে শুরু হয় সেটা কোথায় শেষ হয় সেটা আমরা বলতে পারি না। প্রাচীনকালে মানুষ ভাবত যে যত দূর পর্যন্ত দেখা যায় তত দূর পর্যন্ত হয়তো মহাকাশ, কিন্তু বর্তমানে এই ধারণা পুরো ভুল প্রমাণিত হয়েছে, অর্থাৎ যে মহাকাশের কোনো শেষ নেই। তো মহাবিশ্ব বলতে আমরা কি বুঝি? এই সৃষ্টি জগতে যা কিছু আছে তার সব কিছু নিয়েই মহাবিশ্ব। দূর দূরান্তের নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, দেখা না দেখা সব কিছু নিয়েই কিন্তু মহাবিশ্ব। মহাবিশ্ব যে কত বড় তা কেউ জানে না। অনেক কিছু অজানা থাকলেও বিজ্ঞানীরা এটা জানতে পেরেছেন যে মহাবিশ্বের অনেক কিছুই মহাকাশ নামক সীমাহীন ফাঁকা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেসব অংশে মহাবিশ্বের কোনো অংশে যেসব বস্তু বা পদার্থের উপস্থিতি অন্য অংশের চেয়ে বেশি, সেসব অংশে পদার্থ বা বস্তু জড়ো হয়ে বা ঘনীভূত হয় তাদেরকে বলা হয় গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ। অর্থাৎ পদার্থসমূহ বা বস্তুসমূহ যে জায়গায় বেশি ঘন বা জড়ো হয় সেই জায়গাটাকে আমরা গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলতে পারি। গ্যালাক্সি হলো গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল। আমাদের বাসভূমি পৃথিবী যে গ্যালাক্সিতে অবস্থিত তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। এটা অবশ্যই তোমরা আন্ডারলাইন করে রাখবা, এটা হচ্ছে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ MCQ। তো আমরা যে গ্যালাক্সিতে অবস্থান করছি সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে বা ছায়াপথ। এরকম কোটি কোটি গ্যালাক্সি রয়েছে মহাবিশ্বে, যেখানে রয়েছে কোটি কোটি নক্ষত্র। তো আমরা এটা অবশ্যই জানি যে আলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার পথ যেতে পারে। পৃথিবী ও সূর্যের দূরত্ব হচ্ছে প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অন্যদিকে সূর্য থেকে এর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্র আলফা সেন্টুরিতে আলো পৌঁছাতে সময় লাগে 4 বছরের চেয়ে বেশি।
এক দূরবর্তী নক্ষত্র থেকে অন্য দূরবর্তী নক্ষত্রে আলো পৌঁছাতে সময় লাগে কয়েক বিলিয়ন বছর। সৌরজগৎ মিল্কি ওয়ে নামক গ্যালাক্সির অন্তর্গত। পৃথিবী থেকে নক্ষত্রগুলোকে দপদপ বা মিটমিট করে জ্বলতে দেখা যায়। নক্ষত্রগুলো প্রত্যেকে এক একটি জ্বলন্ত গ্যাসপিণ্ড বলে এদের সবারই আলো ও উত্তাপ আছে। মহাবিশ্বের নক্ষত্রগুলোকে তাদের আলোর তীব্রতা অনুসারে লাল, নীল, হলুদ এই 3 বর্ণে ভাগ করা হয়েছে। অতি বৃহৎ নক্ষত্রের রং লাল, মাঝারি নক্ষত্রের রং হলুদ এবং ছোট নক্ষত্রের রং নীল হয়ে থাকে। তার মানে সবচেয়ে ছোট নক্ষত্রগুলোর রং হয় নীল, মাঝারিগুলো হয় হলুদ এবং বৃহৎ যে নক্ষত্রগুলো সবচেয়ে বড় যেগুলো সেগুলো হয় লাল রঙের। মহাবিশ্বের উৎপত্তি হলো কিভাবে? মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সংক্রান্ত যেসব তত্ত্ব আছে তার মধ্যে বহুল প্রচলিত হলো বিগ ব্যাং তত্ত্ব। বাংলায় একে বলা হয় মহাবিস্ফোরণ তত্ত্ব। এই তত্ত্বের মতে মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘন রূপে বা ঘন অবস্থায় ছিল, যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল। দ্রুত প্রসারণের ফলে মহাবিশ্ব ঠান্ডা হয়ে যায় এবং বর্তমানে প্রসারণশীল অবস্থায় পৌঁছায়। অতি সম্প্রতি জানা গেছে যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ সংঘটিত হয়েছিল প্রায় 13.75 বিলিয়ন বছর, অর্থাৎ 1375 কোটি বছর পূর্বে, এবং এটাই মহাবিশ্বের বয়স। আমরা মহাবিশ্বের বয়স কত যদি প্রশ্ন আসে আমরা কি লিখব? 13.75 বিলিয়ন বছর, অথবা যদি আমরা কোটিতে লিখি তাহলে লিখব 1375 কোটি বছর। বিগ ব্যাং তত্ত্ব একটি বহু পরীক্ষিত বৈজ্ঞানিক তত্ত্ব যা বেশিরভাগ বিজ্ঞানী গ্রহণ করেছেন। এর কারণ জ্যোতির্বিদদের পর্যবেক্ষিত প্রায় সকল ঘটনাই এই তথ্য সঠিক ও ব্যাপকভাবে ব্যাখ্যা করতে সক্ষম। অর্থাৎ বিগ ব্যাং তত্ত্ব মতে ধারণা করা হয় যে একটি বিস্ফোরণ থেকে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। মহাবিশ্ব একসময় অত্যন্ত উত্তপ্ত ও ঘনরূপ বা ঘন অবস্থায় ছিল, যা অতি দ্রুত প্রসারিত হচ্ছিল এবং ঠান্ডা হচ্ছিল, যা থেকেই বর্তমানের এই অবস্থার সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ। আমরা জানি যে আমাদের গ্রহ উপগ্রহ রয়েছে। গ্রহর সংখ্যা আমরা সবাই জানি, আমরা সাধারণ জ্ঞানে পড়েছি ছোটবেলা, যে আমাদের সৌরজগৎকে ঘিরে রয়েছে আবর্তনশীল 8টি গ্রহ। তো আগেই বলেছি যে গ্যালাক্সিতে আমরা বাস করি তার নাম হচ্ছে ছায়াপথ বা মিল্কি ওয়ে। ছায়াপথে অসংখ্য সদস্য রয়েছে। সূর্য, এর পরিবার, এদেরকে বলা হয় সৌরজগৎ। সূর্য ও তার পরিবারের সদস্যদের নিয়ে একসাথে তাকে সৌরজগৎ বলা হয়। সৌরজগতে কি রয়েছে? 8টি গ্রহ রয়েছে। সূর্যকে ঘিরে আবর্তনশীল 8টি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এগুলো তোমরা বইয়ে যে ক্রম অনুসারে দেয়া আছে, এগুলো হচ্ছে সূর্য থেকে দূরত্ব অনুসারে এই ক্রমটা দেয়া আছে। তাই তোমরা যদি এই ক্রম অনুসারে শিখো তাহলে অবশ্যই তোমাদের এটা লিখতে সুবিধা হবে যে সূর্য থেকে কোন গ্রহটা সবচেয়ে নিকটে, বা কোন গ্রহটা 3 নম্বরে, কোন গ্রহটা 4 নম্বরে, এইভাবে লিখতে তোমাদের সুবিধা হবে। কোনো কোনো গ্রহে রয়েছে একাধিক উপগ্রহ। তো গ্রহ যেহেতু আছে, আমরা জানি যে পৃথিবী হচ্ছে এমন একটা গ্রহ যার একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এরকম অন্যান্য গ্রহেরও কি রয়েছে? অনেক উপগ্রহ রয়েছে। তো পৃথিবীর 1টি, মঙ্গলের 2টি, বৃহস্পতির 67টি, শনির 62টি, ইউরেনাসের 27টি এবং নেপচুনের 14টি প্রাকৃতিক উপগ্রহ আছে। এদের গ্রহের মাধ্যাকর্ষণ বলের প্রভাবে গ্রহের চারদিকে ঘুরে। তো গ্রহগুলো যেরকম মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে সূর্যের চারদিকে ঘুরে, একইভাবে উপগ্রহগুলো গ্রহের চারদিকে ঘুরে। তো এটা থেকে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে গ্রহ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরে। তো এটার উত্তরটা এইভাবে হবে যে যখন নক্ষত্রের আকর্ষণে ঘনীভূত হয়ে গ্রহগুলো কি হয়, জমাট বেঁধে গ্রহগুলো সৃষ্টি হয়। তো এই যে গ্রহ এবং উপগ্রহের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি বিদ্যমান, এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই উপগ্রহগুলো গ্রহের চারদিকে ঘুরে। আমরা এটা চিন্তা করে দেখতে পারি যে গ্রহগুলো যে সূর্যের চারদিকে ঘুরে কখনো এসে সূর্যের উপর পড়ে যায় না অথবা ছিটকে পড়ে না। কারণ হচ্ছে এই মাধ্যাকর্ষণ মানে একটা আকর্ষণ শক্তি রয়েছে, আর যেখানে আকর্ষণ থাকে সেখানে অবশ্যই বিকর্ষণও থাকে, যার কারণে গ্রহগুলো নির্দিষ্ট একটা কক্ষপথে ঘুরতে থাকে সূর্যের চারদিকে, কিন্তু সূর্যের উপর কখনো ছিটকে পড়ে না। একইভাবে উপগ্রহগুলোও কি হয়, গ্রহের চারদিকে এইভাবে ঘুরতে থাকে। কিন্তু যেগুলো প্রাকৃতিক উপগ্রহ সেগুলো তো আমরা বুঝলাম যে কিভাবে এটা অভিকর্ষ শক্তির প্রভাবে, মহাকর্ষ শক্তির প্রভাবে চলে। কিন্তু কৃত্রিম উপগ্রহগুলো কিভাবে চলে? একইভাবে কৃত্রিম উপগ্রহগুলোকে এমনভাবে স্থাপন করা হয় যাতে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কৃত্রিম উপগ্রহগুলোও গ্রহের চারদিকে ঘুরতে পারে।
তো মানুষ রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে কি করে উৎক্ষেপণ করে, মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে আমরা কৃত্রিম উপগ্রহ বলি। পৃথিবীর মাধ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা এদের কক্ষপথে ঘুরে। কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু দিয়ে পৃথিবীর চারদিকে ঘুরে। তো চাঁদ যেহেতু প্রাকৃতিক উপগ্রহ, তো কৃত্রিম উপগ্রহ এর চেয়ে কী হয়, ছোট হয় এবং অনেক নিচ দিয়ে পৃথিবীর চারদিকে আবর্তন করে। তো আমরা জানি পৃথিবীর 24 ঘন্টায় এর নিজ অক্ষের চারদিকে একবার পাক খায়। সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহ যদি 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে তাহলে একে পৃথিবী থেকে স্থির বলে মনে করা হবে। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ যাত্রার ইতিহাস খুব একটা পুরনো নয়। এখানে লেখা আছে যে মহাকাশ যাত্রার প্রথম পদক্ষেপ কখন সূচনা হয়, সেটা হচ্ছে 1957 সালের 4 অক্টোবর। তারপরে প্রথম মহাকাশ যান কোনটি, প্রথম মানুষ পাঠানো হয় কোন মহাকাশ যানে, কুকুর পাঠানো হয় কোন মহাকাশ যানে, তারপরে কোন মহাকাশ যান কোন কোন কাজে ব্যবহৃত হয়, এই সব বর্ণনা তোমাদের এই অংশের মধ্যে আছে 123 পৃষ্ঠায়, এটা তোমরা নিজে থেকে পড়বা। এখন আমরা পড়ব যে কৃত্রিম উপগ্রহের কক্ষপথে চলা বা ভ্রমণ। পৃথিবীর চারদিকে ঘোরার জন্য কেন্দ্রমুখী বল বা টানের প্রয়োজন হয়। কেন্দ্রমুখী উপগ্রহের উপর পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বলই এই কেন্দ্রমুখী বল যোগায়। হিসেব করে দেখা যায় যদি কোনো কৃত্রিম উপগ্রহকে পৃথিবীর প্রায় 250 কিলোমিটার উপরে তুলে পৃথিবী পৃষ্ঠের সমান্তরালভাবে প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকবে। অর্থাৎ কোনো কৃত্রিম উপগ্রহ যদি কি করা হয়, পৃথিবী থেকে 250 কিলোমিটার উপরে, যেখানে বায়ুমণ্ডল শেষ হয়ে গেছে, এর উপরে তোলা হয় এবং সেখানে প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দেয়া হয়। তাকে যেহেতু কৃত্রিম, তার বেগ নির্দিষ্ট করে দেয়া যায়। তো প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার অনেক দ্রুত। প্রতি সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দিয়ে এবং 250 কিলোমিটার যদি উপরে তোলা হয় তাহলে কি হয়, উপগ্রহটি পৃথিবীর চারদিকে ঘুরতে থাকে। যেরকম আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করা হয়েছে, এটা কিন্তু একটা কৃত্রিম উপগ্রহ। কিন্তু এত উপরে তুলে কোনো বস্তুকে এত বেশি বেগ দেয়া সহজসাধ্য ব্যাপার নয়। 250 কিলোমিটার উপরে তোলার পরে এটাকে সেকেন্ডে 8 কিলোমিটার বেগ দেয়া কিন্তু খুব সহজ নয়, কারণ বায়ুস্তরের সাথে তীব্র সংঘর্ষে এতে তাপ উৎপন্ন হবে এবং পুড়ে ছাই হয়ে যেতে পারে। তিনটি রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহকে সাধারণত উচ্চতায় তোলা হয়, যাতে কারণ স্বাভাবিকভাবে এত উচ্চতায় তোলা সম্ভব নয়, তাই কৃত্রিম উপগ্রহকে রকেটের সাহায্যে এতটুকু উপরে তোলা যায়। তবে কৃত্রিম উপগ্রহটি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরে তা জানতে নিচের কাজটি করো। একটা কাজ আছে তোমাদের, সেটা করলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে কৃত্রিম উপগ্রহ ঘুরে। তো আমি একটু সহজে তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা। পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহের আবর্তন সম্পর্কে জানা। একটি টেনিস বলকে প্রায় 1 মিটার লম্বা একটি সুতার এক মাথায় শক্ত করে বাঁধো। এবার সুতার অপর মাথাতে এক হাতে শক্ত করে ধরে অপর হাতে বলটি ভূপৃষ্ঠের সমান্তরালে ছুড়ে দাও। দেখবে বলটি সামনের দিকে সামান্য গিয়ে বৃত্তাকার পথে যেতে চাইছে। সুতার মাথা ধরে বলটি ঘুরালে বলটি সুতার টানে বৃত্তাকার পথে ঘুরবে। এখানে তুমি হলে পৃথিবী, বল হলো কৃত্রিম উপগ্রহ এবং সুতার টান হলো অভিকর্ষ। বৃত্তাকার পথটি হলো কৃত্রিম উপগ্রহের কক্ষপথ। তুমি একটা সুতা দিয়ে যদি বলকে বেঁধে এভাবে ছাড়ো তাহলে দেখবা যে তুমি ঠিকই সোজা করে ভূপৃষ্ঠের উপর নিক্ষেপ করছো, কিন্তু এটা যখন ঘুরে আসবে তখন বৃত্তাকার পথে ঘুরতে চাইবে। সেক্ষেত্রে তুমি নিজেকে পৃথিবী হিসেবে বিবেচনা করো এবং বল কৃত্রিম উপগ্রহ এবং সুতা টান হলো অভিকর্ষ বল। তাহলে দেখতে পারবে যে তোমার চারদিকে সুতা দিয়ে যে বাঁধা বলটা বৃত্তাকার পথে তোমার চারদিকে ঘুরবে। অর্থাৎ এইভাবেই পৃথিবীর চারদিকে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরে। আমরা যতই সোজাভাবে এটাকে প্রেরণ করি না কেন, এটা যখন ঘুরে তখন নির্দিষ্ট কক্ষপথে বৃত্তাকার পথেই এটা আবর্তন করে। তো কৃত্রিম উপগ্রহের ব্যবহার এবং গুরুত্ব রয়েছে। বিভিন্ন ধরনের কৃত্রিম উপগ্রহ রয়েছে। যোগাযোগ উপগ্রহ সাধারণত যোগাযোগের কাজে ব্যবহার করা হয়। আবহাওয়া উপগ্রহ, পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহগুলো কি করে, যে সমুদ্রে কোথায় কোন জাহাজ থেকে তেল চুইয়ে পড়ছে, তারপরে দূষিত ময়লা, বায়ু দূষণ, এগুলোর উপগ্রহ কি করে, এগুলোর ছবি তুলে প্রেরণ করে, যার কারণে আমরা বুঝতে পারি যে কোথায় কখন কোন দুর্যোগ আসতে চলেছে।
কোথায় মানে ভবিষ্যৎ যে বাণী করে থাকেন যে বিভিন্ন আবহাওয়াবিদরা, এই উপগ্রহগুলোর সাহায্যেই কিন্তু তারা এগুলা করে থাকেন। তো সামরিক বা গোয়েন্দা উপগ্রহ রয়েছে, নৌ পরিবহন উপগ্রহ রয়েছে, জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ রয়েছে। তো উপগ্রহগুলোর কাজ তোমরা বাসায় ভালো করে পড়বা, পড়লেই দেখতে পারবা যে কোন উপগ্রহ কোন কাজ করে। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা এখান থেকে আসে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীকে আবর্তন করে, বা চাঁদ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরে, যেমন প্রাকৃতিক উপগ্রহ এটা কিভাবে চারদিকে ঘুরে, তারপরে বিভিন্ন গ্রহ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরে। তো মূল কথাটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, সেটা কিভাবে তোমাদের বইয়ে এতটা বিস্তারিত লেখা নাই, ছোট করে লেখা আছে। তোমাদের এটা ছোট ওই অংশটাকেই তোমাদের বড় করে লিখতে হবে বুঝিয়ে একটা চিত্রের সাহায্যে। তো এই চিত্রটা দেখো, এই চিত্রটা হচ্ছে পি, এটা ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে একটা সূর্যের ছবি। তো এটাকে যদি আমরা পি ধরি তাহলে এই কিউ হচ্ছে পিকে আবর্তন করছে, তার মানে কিউটা হচ্ছে একটা গ্রহ। গ্রহ কি করে? গ্রহ সূর্যকে আবর্তন করে, আর এই গ্রহকে আবর্তন করছে আর কিউকে আবর্তন করছে। দেখো এইভাবে কিউ এর চারপাশে বৃত্তাকার পথে আবর্তন করছে, তাই আরটা হচ্ছে উপগ্রহ, আরটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ বা প্রাকৃতিক উপগ্রহ। তো প্রাকৃতিক উপগ্রহ আর কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য আসতে পারে যে প্রাকৃতিক উপগ্রহ হচ্ছে কি যে দূরত্বে চলে, প্রাকৃতিক উপগ্রহ থেকে কৃত্রিম উপগ্রহ আকারে ছোট হয়, আর কৃত্রিম উপগ্রহ প্রাকৃতিক উপগ্রহের তুলনায় অনেক নিচে থেকে পৃথিবীকে আবর্তন করে। তো এটা হচ্ছে দুইটা পার্থক্য, এইভাবে 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তো এই ধরনের একটা চিত্র এঁকে যদি তোমরা এই বর্ণনাটা লিখো তাহলে তোমাদের এই প্রশ্নের মানটা বেড়ে যাবে। তো এই ধরনের প্রশ্ন যা যা মহাকাশ, উপগ্রহ, গ্রহ, কোন গ্রহের কতটা উপগ্রহ আছে, এই যে ছোট ছোট প্রশ্নগুলা, এগুলা খুব ইম্পর্টেন্ট, সবগুলো মনোযোগ দিয়ে পড়বা এবং পাঠ পড়লে দেখবা যে অনেক সহজ এই অধ্যায়টা, তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।